বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত সুধীবৃন্দ, নেতৃবৃন্দ এবং দলের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি এতদিন পরে আসার পরেও আপনারা আমাকে স্মরণে রেখেছেন। সেজন্য আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। এটা আমাকে বিদেশে অনেক বন্ধু বান্ধব যারা বাংলাদেশে আসে, আমার সহকর্মী বিশ্ব ব্যাংকে যারা ছিল এবং অন্যান্য বাংলাদেশি যারা বাংলাদেশে আসে, তারা ফেরত যাওয়ার পর আমাকে বলে যে আপনি 5 বছর মন্ত্রী ছিলেন, এতদিন আগে ছিলেন, এক যুগ পেরিয়ে গেছে, তবু মানুষ কেন আপনার কথা বলে? আমি তখন বললাম যেটা আল্লাহর রহমত। আমি নিজের আয় লাভের জন্য আমি রাজনীতিতে আসি নাই। আমি যে সময় বিশ্ব ব্যাংক থেকে ইস্তফা দিই এখানে আসার জন্য, তখন কর্তৃপক্ষ বলেছিল তুমি অনেক সিনিয়র কর্মকর্তা, তুমি ছুটি নিয়ে যাও, যতদিনে ছুটি চাও। তখন আমি বলেছিলাম আমি যাচ্ছি আমার এলাকার মানুষের জন্য, দেশের মানুষের জন্য। 2 নৌকাতে আমি কোনো সময় পা দিইনি এবং আমি সেটা বজায় রেখেছি। এরপর বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে ওই যে কনসালটেন্ট না কি বলে না, অ্যাডভাইজারের, যে 3 মাসের জন্য আপনি এটা করে দিয়ে যান। আমি বলছি না, আমি সেই কাজে নাই, আমি ছেড়ে দিয়েছি। কাজে আপনাদের যে কি একটা আকর্ষণ। আমার স্ত্রী মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আমি অনেক সময় বুঝতে পারি না তুমি কি তোমার এলাকার কথা চিন্তা করো বেশি না আমার কথা চিন্তা করো বেশি। এটা আমার চরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। এবং আমি যারা আমার সহকর্মী ছিল, দলীয় হোক দলের বাইরে হোক, তাদের যে সহযোগিতা তখন পেয়েছি সেটা অনন্য, সাধারণ। আমার অনেক সহকর্মীরা বলতো যে এলাকাতে গেলে তো এই খোঁজা মারে, ও অমুক খোঁজা মারে, ইত্যাদি ইত্যাদি করে। তো সেই হিসাবে আমি আশা করি এবং মনে করি আমি সেগুলোর ঊর্ধ্বে ছিলাম। কেননা আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এলাকায় কোনো কিছু করিনি, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। অনেকে অনেক রকম কথা বলেছে, আমি শুধু বলেছি যে এলাকার যা ভালো মন্দ করবে সেইটাই আমি করব। এবং এর জন্য আমার অনেক শত্রুও হয়েছিল বিভিন্ন জায়গাতে। তাহলে আমি অসুস্থ ছিলাম কিছুদিন, এখন আসতে পেরেছি। এবং বিশ্বাস করেন আমি এখানে আসার আগের দিন যে অবস্থা ছিল আমার মানসিক শারীরিক, তার চেয়ে 1000 গুণ বেশি আমি এই যে টুটুল সেটা সাক্ষী থাকবে। প্রথম দিন যে সময় আসি আমার কি ধরনের অবস্থা ছিল। গতকালকে এলাকায় ছিল, এখানে এলাম আজকে। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। মহিলা ভাই বোনেরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা যে এখানে কষ্ট করে এসেছেন। আগামীতে নির্বাচন কি হবে আমি জানি না, আপনারা জানেন ভালো বেশি। অনেকে বলে যে আমি এই সুযোগ বুঝে এসেছি যাতে আমি নির্বাচন করতে পারি, এই চিন্তা আমার মনে নেই। কাজেই অনেকে মনে করে যে আমি বোধ করি আমার নির্বাচনী অঞ্চলে আমার জায়গা আরো সুপ্রতিষ্ঠিত করতে এসেছি। তা আপনাদের আমি হলফ করে বলতে পারি সেটা আমার উদ্দেশ্য না। আমি আসতে পারতাম না আগে বাংলাদেশে, এটা আগের সরকারের বদান্যতা আমাকে কত রকমের চার্জ দিয়েছে। আমি মানুষ খুন করেছি, এইটা করেছি সেটা করেছি, কিন্তু কোন উকিল ব্যারিস্টার সেই মামলা নিতে রাজি হয় নাই, কেউ রাজি হয়নি। বিদেশিরা আমাকে বলতো যে তুমি চলে আসো। তো অতঃপর আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে আমি চলে যাব। প্রথম দিন আমি প্লেনে উঠলাম, পরে আমাকে তারা নামিয়ে দিল। প্লেন ছাড়ার আগে শুনলাম যে ওনাদের পক্ষ থেকে কোথা থেকে ফোন এসেছে, আমাকে প্লেন থেকে নামিয়ে দিল। তারপরে কোন ভাবে হলো, তারপরের দিন আমি আবার প্লেনে উঠে দেশে গেলাম। কিন্তু এই যতদিন আমি দেশে ছিলাম সেখানে তো আমার নাতি নাতকো, আমার ভাই বোনেরা সবাই, আমি এখানে থাকি, কিন্তু একটি দিনও আমি এলাকার কথা ভুলিনি সেখানে। এবং আমার স্ত্রী বলতেন সবসময় যে তুমি কবে যাও না যাও তার কোনো চিন্তা নাই, তুমি সবসময় ওই কথাই বলো। আমি বললাম যে এটা আমার রক্তের শিরায় আমার এলাকার লোক, এবং সেইটা অত্যন্ত পছন্দ করে আমি বলছি। সেই চিন্তার বাইরে আমার কোনো চিন্তা কোনো সময়। এখন যে আমি আসছি
আপনারা আবার আমাকে এমপি করবেন না কি করবেন, আমার মনে একদম কাজ করে না, সেই কাজ করে না। এই যে আপনাদের সাথে মিলতে পারছি, আমার যারা করিমগঞ্জের যারা ওনারাও ইয়ে দিবেন, আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আমি এখানে যাইনি, আমি আপনাদের সাথে মিলতে এসেছি। বাকি জীবন আপনাদের সাথেই কাটাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি আর কোনো শেখ হাসিনা আরে ভাই, স্লোগান শুনতে শুনতে মাঝে মাঝে আমার দুই নয়ন, আমার দুই নয়ন কিন্তু আপনারা এলাকাবাসী, আমার দুই নয়ন আপনারা যদি আমাকে দেখতে রাখেন আমি দেখে যাব, যদি দেখতে না চান আমার চোখকে আমি রাখবো না। আমি রাজনীতিতে এসেছিলাম যখন, তখন অনেক বড় চাকরি, অনেকে বলতো, আগেও বলেছি আপনাদেরকে, কিন্তু সেটা আমি ছেড়ে এসেছিলাম। যে আমার বাবা সবসময় বলতেন যে বিদেশে যত চাকরি করো, রোজগার করো, জীবনের শেষ বয়সটা দেশের জন্য কিছু করার চেষ্টা করো। এবং তার ইচ্ছাতে, আমার মায়ের ইচ্ছাতে এবং আল্লাহর রহমতের কারণে আমি ফিরে আসতে পেরেছিলাম। এবং অনেকেই অবাক হয়েছিল যে এই লোকটা এতদিন পরে আসলো কিন্তু নির্বাচনে জিতে গেল, তারপরে কিন্তু শুধু জিতেই নাই, মন্ত্রীও হয়ে গেল। তো এটা তো আমি বলতাম যে ভাই আমার তো দোষ নাই, এটাতে কোনো, আমি কিন্তু তোর বিরোধ করি নাই, সুপারিশও করি নাই। যেদিন নির্বাচনের রেজাল্ট আসলে আপনার জানেন আমার একটা কেন্দ্র লুট হয়ে গেছিল, তারপরের দিন একটু দেরি হলো রেজাল্টে। সেই ভোট হওয়ার পর আমি দুপুরে এসে ঘুমাচ্ছি, তখন আমার স্ত্রী এসে জাগালো, বললো আকবর আলী খান, তখন ছিল ক্যাবিনেট সেক্রেটারি এক ভদ্রলোক, যে উনি ফোন করেছে। যে কেন ফোনটা আমি ধরলাম, তো সে আমার ক্লাস ফ্রেন্ডেরও ছোট ছিল, সবসময় ফারুক ভাই ডাকতো। তো বলতেছে যে স্যার আমি আকবর আলী বলছি, আমি আকবর আলী বলছি। তা আমি বললাম আকবর আলী তুমি স্যার বলছো কেন আমাকে, তুমি তো আমার জুনিয়র ছিলে ইউনিভার্সিটিতে। এবং বলে যে স্যার আপনি আজকে শপথ নিতে আসবেন। আমি বললাম শপথ নিতে কাল, একটু আগে তো আমার সংসদের সদস্যের শপথ হয়ে গেছে। বললো না স্যার, মন্ত্রী হওয়ার জন্য শপথ নিবে। কোন লোক আমাকে বলেনি আগে, আমি দেশে আসার আগে যে আপনাকে মন্ত্রী করবো। এটা একটা অবাক জিনিস হিসাবে আসলো যে আপনাকে মন্ত্রী করে। তা বলে আমাকে তো কেউ জিজ্ঞেস করে নাই। তখন তো আমার বিদেশি মেজাজ, যে মন্ত্রী করতে হইলে জিজ্ঞেস করে তুমি হবা কিনা। তো বলে যে স্যার এটা তো জানি না আমার। আমি বলে কোন বোর্ড ফুটিয়ে দিছে, কোন ডিপার্টমেন্টে। বলে যে স্যার এত কথা বলতে পারবো না, আর অনেকে বলতে পারবো, আপনি কালকে 4টার সময় বঙ্গভবনে চলে আসেন। এইভাবে আমার মন্ত্রিত্বের জীবন শুরু হয়। টুটুল শুরু দেখতেই ছিল নির্বাচনের সঙ্গে, তারপরে টুটুল এগুলা সব দেখেছে, ইয়ে করেছে, তারা আমার সাথে বিরোধিতা করেছে সময় সময়, তাদের আমি কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি এমপি মন্ত্রী হওয়ার শখ আমার নাই, ওগুলোর জন্য আসি না। যে কোনো উপায়ে আপনারা আমাকে সাহায্য করবেন, এলাকার মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। সেটা আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।